হ্যালো সবাই, আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। সো টুডে উই উইল গোয়িং টু ডিসকাস অ্যাবাউট হোয়াট ইজ অবজেক্ট অ্যান্ড হোয়াট ইজ direct object and what is indirect object and what is complement and the basic difference between the objects and the complement. So আজকে ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি কি যে ডাইরেক্ট অবজেক্ট কি, ইনডাইরেক্ট অবজেক্ট কি, কমপ্লিমেন্টটা কি, আর এদের সাথে কমপ্লিমেন্টের পার্থক্যটা কি, কীভাবে বুঝবো কোনটা অবজেক্ট কোনটা কমপ্লিমেন্ট। অনেকেই মনে প্রশ্ন আসতে পারে যে কমপ্লিমেন্টটা আমাদেরকে পরীক্ষায় আসে বা আমরা এটা জেনে কি করব। সো দেখো, তোমাদের তো পরীক্ষায় যোগ বিয়োগও আসে না, কিন্তু যোগ বিয়োগ তো আমাদের সব অঙ্কে লাগে, তাই না? সেরকমই অঙ্কের যেরকম আমাদের এখন যোগ বিয়োগ পরীক্ষায় আসে না, বাট যে কোনো অঙ্ক করার সময় যোগ বিয়োগ লাগে, সেরকম এই গ্রামারের বেসিক জিনিসগুলো আমাদের যদি ক্লিয়ার না থাকে, তাহলে ইন ফিউচার যখন আমরা হাই লেভেলে যাচ্ছি, অ্যাডভান্সে যাব, তখন অনেক জিনিস আসবে সামনে যেগুলো আমরা বুঝতে পারবো না। ঠিক এরকমটাই হয় আমরা যারা বাংলা মিডিয়াম থেকে বিলং করি, স্পেশালি তাদের সাথে এই প্রবলেমটা হয়। তারা কি ভুলভালভাবে ইংলিশ শুরু করে, ঠিক আছে? আর তার জন্য কি প্রথমেই অনেকে হাই লেভেল শুরু করতে থাকে, বেস থেকে কাঁচা হয়ে গেছে কিন্তু হাই লেভেল, তাহলে কী করে বুঝবে তারা? তাদেরও দোষ না। তো কি করেছে, আমি এই সিরিজটার মাধ্যমে, এই পুরো গ্রামার সিরিজটার মাধ্যমে আমি উইকলি 2টো করে ভিডিও দিয়ে তোমাদের কি করব, পুরো গ্রামারের জিরো থেকে আরম্ভ করে, একদম জিরো থেকে আরম্ভ করে সব কনসেপ্ট ক্লিয়ার করে দেবো, যাতে তোমাদের ইংরেজিতে কথা বলতে পারো, ইংরেজিতে লিখতে পারো, একটু প্র্যাকটিসের সাহায্যেই সেটা হয়ে যাবে, ঠিক আছে? আমি আমার তরফ থেকে 100% দিয়ে দেবো, আর এর থেকে বেশি তোমাদের কোথাও কিছু পড়তেও হবে না, লাগবেও না, সব বইও কিছু লাগবে না। শুধু এই ভিডিওগুলো যদি তোমার পুরো ফলো করে যাও, তাহলে আমাদের আর কোনো কিছুর দরকার নেই, আমি প্রমিস করছি। তাই তুমি শুধু মন দিয়ে ক্লাসটা করো, আর তারপরে তোমাকে এইখান থেকে এইখানে নিয়ে যাও আমার দায়িত্ব, ঠিক আছে? আমিও একজন। দেখো, অবজেক্ট কি আমি আগেই অনেকবার আলোচনা করেছি, আমার প্রথম ভিডিওতে আছে হয়তো, হ্যাঁ প্রথম ভিডিওতে আছে, হয়তো না, প্রথম ভিডিওতে আছে, তো তোমরা ওটা গিয়ে দেখে নাও, ঠিক আছে? যদি যারা এখনও পর্যন্ত জানো না অবজেক্টটা কী বা কনসেপ্টটা এখনও ক্লিয়ার নেই, শুধুমাত্র তারা। আর যারা তো দেখেছো, ওয়েল, চলো তারা শোনো, আরেকবার তো আমি বলে দিচ্ছি, ঠিক আছে? অবজেক্ট হচ্ছে কি, সাবজেক্ট, একটা বাক্য আছে, বাক্যতে একটা সাবজেক্ট আছে, যেখানে আমি সাবজেক্ট, আমি বানাই ঘুরি, এটা আমি সাবজেক্ট। তো বাক্যে যে সাবজেক্ট সে একটা কাজ করে, সেই কাজটাকে বলা হচ্ছে ভার্ব। সেই কাজটার জন্য যার ওপর গিয়ে প্রভাব পড়বে, যে এফেক্ট হবে যার ওপর, সেই হচ্ছে কি আমাদের অবজেক্ট। কীরকম, আমি বানাই ঘুড়ি, তো আমি যখন ঘুড়ি বানাচ্ছি, তাহলে আমি বানানোটা কাজ, ঠিক আছে? আমি বানাই ঘুড়ি, বানানোটা কাজ। এবার আমি যখন বানাচ্ছি তখন কে প্রভাবিত হচ্ছে? ঘুড়িটা প্রভাবিত হচ্ছে, কারণ ঘুড়িটাকে আমি কাঠি লাগাচ্ছি, পেপার দিয়ে করছি, তারপরে তো ঘুড়িটা হচ্ছে, তো ঘুড়িটাই প্রভাবিত হচ্ছে, ঠিক আছে? সিম্পলি তুমি আরেকভাবে জানতে পারো, ভার্ব যেটা আছে, ভার্বকে কী দিয়ে প্রশ্ন করো, কী বানাই আমি, কীটা বানাই, ঘুড়ি বানাই, তাহলে ঘুড়িটা হচ্ছে আমাদের অবজেক্ট, ঠিক আছে? এটা আমি পেয়ে গেলাম, আরও ভালো করে বলা আছে, তুমি ওইটা দেখে নিও ভিডিওটা প্লিজ। তো এবার আমি যাবো ডাইরেক্ট অবজেক্ট কোনগুলো, ঠিক আছে? অবজেক্ট তো বুঝলাম, অবজেক্ট দু রকমের হয়, একটা ডাইরেক্ট, একটা ইনডাইরেক্ট। তো ডাইরেক্ট অবজেক্ট কোনগুলো? দেখো, সাবজেক্ট যখন কোনো কাজ করে, ঠিক আছে? এখানে সাবজেক্ট, এইটা থেকে বোঝাচ্ছি ডাইরেক্ট অবজেক্ট। আই প্লে ফুটবল, আমি খেলি ফুটবল, এখানে আমি হচ্ছে সাবজেক্ট, আমি কাজটা করছি, খেলা হচ্ছে কাজ, আমি কাজটা করছি, তো আমি হচ্ছে ফুটবল, সরি আমি হচ্ছে সাবজেক্ট। এবার ডাইরেক্ট সাবজেক্ট যখন কোনো কাজ করে, যার উপর গিয়ে ডাইরেক্টলি প্রভাব পড়ে, সে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট। যার উপর গিয়ে ডাইরেক্টলি মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট হবে, মানে কি, আমি যখন ফুটবলটা খেলছি, ঠিক আছে, তখন আমি ফুটবলকে লাথি মারছি, তাহলে আমার নিজের পা ফুটবলটায় টাচ হচ্ছে, তারপরে ফুটবলটা গড়াচ্ছে, মানে আমি ডাইরেক্টলি ফুটবলটার উপর প্রভাব ফেলছি, তবে তো ফুটবলটা গড়ি গড়ি যাচ্ছে। তো ডাইরেক্টলি যখন কোনো কিছু প্রভাব হয়, সেটাই হয় কি আমাদের ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? সিম্পলি বুঝে গেল, মানে ফিজিক্যাল কন্ট্যাক্ট, টাচ হচ্ছে, নিজে থেকে কিছু করছি, তো ডাইরেক্টলি ওটার উপর প্রথমে প্রভাব দিচ্ছি, তবে ওটা প্রভাবিত হচ্ছে, তো ওটা হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? তাহলে এখানে কি, এটা হচ্ছে আমাদের কি ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে? এবার তুমি তাহলে ইনডাইরেক্ট অবজেক্ট কি মনে প্রশ্ন আসতে পারে, তুমি যখন ইনডাইরেক্ট অবজেক্টটা বুঝবে, তখন ডাইরেক্ট অবজেক্ট আর ইনডাইরেক্ট অবজেক্ট আরও বেশি ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তো চলো বুঝে নিই। দেখো, এখানে একটা সেন্টেন্স আছে, ঠিক আছে? হি থ্রিউ এ স্টোন অন এ ডগ, সে ছুঁড়ে মারল একটি পাথর একটি কুকুরের উপর, ঠিক আছে? এখানে সাবজেক্ট কি সবাই জানো, হি সাবজেক্ট, কেন সে কি করছে, সে হচ্ছে কাজটা করছে, সেই ছুঁড়ে মারা তো কাজ, সে ছুটছে, ঠিক আছে? ছুঁড়ে মারছে,
একটা স্টোন, ঠিক আছে, এবার কি একটা পাথর ছুটছে, ধরো এটা পাথর, এটাকে ছুটছে, তো এটা হচ্ছে ধরো স্টোন, এটা ছুটলো, ঠিক আছে, কার ওপর ছুটলো, অন এ ডগ, একটি কুকুরের ওপর, ঠিক আছে, অলরাইট। একটু ভাবো, ধরো আমি ছুটছি পাথর, তাহলে আমি সাবজেক্ট, আমি কাজটা করছি, ছুটছি হচ্ছে কাজ, ওকে। সো যখন ছুটছি টাচ করে আছি আমি কি পাথরটা, তো পাথরটা আমি টাচ করে আছি, তাই না, পাথরটা আমি টাচ করে আছি, তাহলে পাথরটার উপরে আমি ডাইরেক্টলি প্রভাব দিচ্ছি, ঠিক আছে। আমি যখন পাথরটার প্রভাব দিলাম তখন পাথরটা উড়ে যাচ্ছে, এভাবে উড়ে যাচ্ছে, উড়ে গিয়ে কুকুরটার উপর পড়ছে, তারপরে কুকুরটার গায়ে লাগলো, তার মানে আমি প্রথমে এর গায়ে প্রভাব দিচ্ছি, তারপরে গিয়ে কুকুরটা প্রভাবিত হচ্ছে। তার মানে কি বুঝলাম এটা দিয়ে? বুঝলাম সাবজেক্ট যার ওপর ফিজিক্যাল কন্ট্যাক্ট করে থাকবে, যার উপর প্রথমে প্রভাব দেবে, যার উপর প্রথমে এফেক্ট করবে, সে হচ্ছে ডাইরেক্ট অবজেক্ট, ঠিক আছে। এবার ডাইরেক্ট অবজেক্ট এর উপর প্রভাব পড়ার জন্য আরেকজন যে প্রভাবিত হচ্ছে সে হচ্ছে ইনডাইরেক্ট অবজেক্ট। কি বুঝলে যে দুটো জিনিসের উপর প্রভাব পড়বে, আমরা জানি অবজেক্ট মানে কি, যার উপর প্রভাব পড়বে, ঠিক আছে। এখানে স্টোনটাও প্রভাবিত হচ্ছে, কুকুরটাও প্রভাবিত হচ্ছে আমার কাজটার জন্য। প্রথমে কার উপর প্রভাব পড়ছে? স্টোনটার উপর, কারণ প্রথমে তো আমি স্টোনটা ধরছি, তারপরে ছুটছি, তাই প্রথমে স্টোনটা প্রভাবিত হচ্ছে, স্টোনটা উড়ে যাচ্ছে, প্রভাব পড়ছে স্টোনটার উপর, তারপরে গিয়ে কুকুরটার উপর পড়ছে, তারপরে কুকুরটা প্রভাবিত হচ্ছে। সো প্রথমে স্টোনটা হচ্ছে আমাদের কি ডাইরেক্ট অবজেক্ট, আর অন এ ডগটা হই ইনডাইরেক্ট অবজেক্ট। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে আমাকে কমেন্টে জানিও, ঠিক আছে। এবার আমরা জানবো যে কমপ্লিমেন্টটা কি, ঠিক আছে। দেখো কমপ্লিমেন্টটা কি, কমপ্লিমেন্টটা হচ্ছে কি নো অ্যাকশন সেন্টেন্সেস, মানে কি হলো, যেসব সেন্টেন্সের মধ্যে কোনো অ্যাকশান হবে না, কোনো কি হবে না, অ্যাক্টিভিটি হবে না, কোনো কাজ হবে না, সেই সব সেন্টেন্সগুলোই কি আমরা কমপ্লিমেন্ট খুঁজে পাবো, সেই সব সেন্টেন্সগুলোকেই মধ্যে আমরা কমপ্লিমেন্ট দেখতে পাবো, ঠিক আছে। এবার তুমি বলছো অ্যাকশান মানে কি, ফাইট হবে না, কোনো ফাইট কিছু না, যেসব সেন্টেন্সের কোনো কাজ হবে না। এবার বলছে স্যার সব সেন্টেন্সে তো ভাব থাকে, তাহলে কাজ হবে না কি করে বুঝবো? কী করে বুঝবে? আমি জিজ্ঞাসা করি তোমার নাম কি, তুমি বলবে আমার নাম, যেমন আমি বলছি আমার নাম, আমাকে ধরো কেউ জিজ্ঞাসা করলো, ধরো তুমি আমাকে জিজ্ঞাসা করলো স্যার আপনার নাম কি, বা দাদা তোমার নাম কি, আমি বলবো কি আমার নাম শুভজিৎ বসু, আমার নাম মাই নেম ইজ শুভজিৎ বসু। তাই এইখানে আমি যেটা বললাম সেখানে কোনো কাজ হচ্ছে? সেখানে কি হচ্ছে? সেখানে আমি একটা ইনফরমেশন শেয়ার করছি, ঠিক আছে। তো এইখানে কোনো কাজ হচ্ছে না, তাই এই সব বাক্যগুলিকে বলে নো অ্যাকশন সেন্টেন্সেস, মানে এটা যেখানে কোনো কাজ হবে না সেই সব বাক্যগুলোই আমি ভাবো কমপ্লিমেন্ট। কীরকম উদাহরণ দিচ্ছি, এগুলো আমি আরও ডিটেলসে বলবো পরে আরও আপকামিং ক্লাসে, ঠিক আছে। তো দেখো এখানে কমপ্লিমেন্ট বোঝার জন্য এত কিছু লাগবে না, শুধু এইটুকুনি জানো যে যেসব সেন্টেন্সে কোনো কাজ হবে না সেগুলি আমাদের নো অ্যাকশন সেন্টেন্সেস। কীরকম দেখো, হি ইজ এ গুড বয়, সে হলো কি একজন ভালো ছেলে, তাহলে এখানে কি এ গুড বয়, আর এটা কি সে হলো এ গুড বয়, একটা ভালো ছেলে, এখানে কোনো কাজ হচ্ছে? কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। তাহলে এরা একটা ইনফরমেশন দিচ্ছে, একটা তথ্য শেয়ার করছে। তো এরকম তথ্য শেয়ার করা যেরকম, ঠিক আছে, ডেসক্রিপটিভ টাইপ যে সেন্টেন্সগুলো আছে সেখানে কোনো কাজ হবে না, দেখতে পাবো না, সেখানে কি হবে না, সেটা কি হবে, এটা সাবজেক্ট, এটা ভার্ব, আর এটা হবে কি কমপ্লিমেন্ট, ঠিক আছে। এটা হবে কি কমপ্লিমেন্ট, লিখে দিলাম, ঠিক আছে, এটা হবে কি কমপ্লিমেন্ট। এবার তা এটা চেনার জন্য আরেকটা জিনিস আমি বলতে পারি যে তুমি যদি কোনো বাক্যের মধ্যে শুধু বিভাব দেখো, ঠিক আছে, বিভাব দেখো, বিভাব কি কি আছে, বিভাব আমাদের আছে কি, বিভাব কি কি আছে, এর অক্সিলারি ভাব বলে, বিভাব হচ্ছে আমাদের কি অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়্যার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো হচ্ছে আমাদের বিভাব। এগুলোর মানে, এগুলো ইউজেজ আমি পরে আপকামিং ভিডিওতে বলবো, বাট এইখানে কেন বললাম, এখানে বললাম এটাই এর জন্য যে তুমি যদি দেখো যে কোনো সেন্টেন্সের মধ্যে শুধুমাত্র এইগুলোই আছে আর অন্য কিছু নেই, অন্য কোনো ভাব নেই, শুধুমাত্র এই ভাবটাই আছে, যেমন এখানে শুধু এই ভাবটাই আছে, এখানে ইজ, এই বিভাবটাই আছে, তখন তুমি বুঝবে সেটা হচ্ছে কি নো অ্যাকশন সেন্টেন্স, অ্যান্ড সেখানেই আমরা কী পাবো কমপ্লিমেন্ট। এটা কিন্তু অবজেক্ট নয়, এটা কিন্তু সে হলো একটা ভালো ছেলে, এটা কি
এই গুড বয়ের ওপর গিয়ে কিছু প্রভাব ফেলছে সাবজেক্ট, নিশ্চয়ই না, তার সম্বন্ধে বলছে কিছু একটা, তো এটা কি হবে না, কোনোদিন অবজেক্ট হবে না, ঠিক আছে। তো এইখানে কি হলো, এইগুলো কি আমাদের, এইগুলো আমাদের বিভার, এগুলোর মধ্যে যদি কোনো একটা বাক্যে থাকে কোনো কিছু, তাহলে সেটা হবে কি আমাদের নো অ্যাকশন সেন্টেন্স, আর সেটাই হবে কি আমাদের, সেখানেই আমরা পাবো কি কমপ্লিমেন্ট, ঠিক আছে। আমি তোমাদের কিছু এক্সাম্পল দিচ্ছি, সেগুলো তুমি বাড়িতে করবে, আর সেগুলো চেষ্টা করবে যে এগুলো বুঝতে পারছো নাকি, যদি বুঝতে পেরে যাও তুমি শিখে গেছো, ঠিক আছে। যদি বুঝতে পেরে যাও তুমি বুঝতে পারবে, তুমি, আমি জানি, আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। তো দেখো আমি দিচ্ছি, দেখো তোমরা এখানে 4টে সেন্টেন্স আছে, ঠিক আছে। হি ইজ ওয়াচিং টিভি, সে দেখছে টিভি। ইউ আর মাই ফ্রেন্ড, তুমি হলে আমার বন্ধু। দে মেড এ কার, তারা বানিয়েছে একটি গাড়ি। দে গেভ দ্য চিলড্রেন সাম সুইটস, তারা দিয়েছে বাচ্চাগুলোকে কিছু মিষ্টি, ঠিক আছে। তো এই বাক্যগুলোর মধ্যে কোনটা অবজেক্ট, কোনটা কমপ্লিমেন্ট, কোনটা ডাইরেক্ট অবজেক্ট, কোনটা ইনডাইরেক্ট অবজেক্ট, কোথায় কি আছে, এটা তোমরা দেখো বুঝতে পারছো নাকি। কোথাও যদি বুঝতে না পারো আমাকে কমেন্টে জানাও, আমি নিশ্চয়ই চেষ্টা করবো সেগুলোর সঠিক উত্তর তোমাদের দিয়ে দেওয়ার কমেন্ট বক্সে। আর যারা এই চ্যানেলে নতুন তাদের বলছি যে আমি প্রত্যেক সপ্তাহে 2টো করে ভিডিও দেবো, সেটার টাইমিংটা মোস্ট প্রবাবলি মানডে অ্যান্ড ফ্রাইডে হয়ে যাবে। এই মানডেতে আমার একটু ফিজিক্যাল হেলথের জন্য আমি দিতে পারলাম না, সরি, বাট আমি এই সপ্তাহে 2টো ভিডিও তোমাদের দিয়ে দেবোই, হয়তো আজকে একটা দেবো, কালকে একটা দিয়ে দেবো, ঠিক আছে। তো এইখানে এই চ্যানেলে আমি কি করব না, গ্রামারের 0 থেকে আরম্ভ করে টপ লেভেল যত গ্রামার থাকে উইদিন 6 মান্থ টু 1 ইয়ার আমি সব শিখিয়ে দেবো, ঠিক আছে। আর সাথে যদি স্পোকেন ইংলিশের আমি দেখি অপরচুনিটিস, তোমাদের মধ্যে যদি আগ্রহ দেখি, আমি ওই ক্লাসগুলো শুরু করব, যাতে তোমরা খুব সহজে অনেক ডিটেলসে না, অনেক মোটা মোটা বই পড়ে না, অল্প সময়ের মধ্যে এফেক্টিভলি, যেগুলো বাজারে কোর্স বিক্রি হয় 12,000, 20,000, 15,000 টাকার যেসব কোর্স 6 মান্থে 3 মান্থে তোমাদের শিখিয়ে দেওয়ার গল্প দেয়, অ্যাকচুয়ালি ওটা স্ক্যাম, একটা মার্কেটিং টুলস ওটা ব্যবহার হয় এসব কথাগুলো, তো ওইগুলো কিছুই না। অ্যাকচুয়ালি বাড়িতে কীভাবে তোমরা বসে বসে ভিডিও দেখে দেখে প্র্যাকটিস করে কীভাবে তোমরা কথা বলতে পারবে অনর্গল ইংলিশে, সেরকমভাবে ভিডিও আমি দেওয়ার চেষ্টা করব যদি তোমাদের সাপোর্ট দেখি, ঠিক আছে। তো আমি এই ভিডিওটা কেন বানাচ্ছি, তার কারণ যে এই লকডাউনের পরে অনেকে এরকম আর্থিক অবস্থা হয়ে গেছে যারা কি হয় যে না অ্যাফোর্ড করতে পারে না টিউশন, যারা আমরা শহরে থাকি, আমরা কলকাতা থাকি, এটা কোনো বড় ব্যাপার না আমাদের কাছে টিউশন অ্যাফোর্ড করার, বাট এরকম অনেক স্টুডেন্টস আছে, এরকম অনেক বাচ্চা আছে যারা কি হয় না অনেক গ্রামে থাকে, সেখানে টিচার কম, সেখানে টিচার যেতে পারে না, ওইখানে তারা কোনো টিউশন খুঁজে পায় না। তো তাদের জন্য তারা যাতে এই ভিডিওগুলোর লাভ পেতে পারে, আর এই ভিডিওগুলো এরা সেলফ সাফিসিয়েন্ট, এই ভিডিওগুলো কোথাও কিছু লাগবে না, আর এইগুলো যদি দেখো তোমার ঠিকঠাক, তোমার ইংলিশ একদম জল হয়ে যাবে। ট্রাস্ট মি, আমি নিজেও একজন বাংলা মিডিয়াম থেকে বিলং করি, আর আমি বিগত 2-3 বছর ধরে অনেক ছাত্রদের দেখেছি তারা অনেক বেশি ইমপ্রুভ করেছে, অনেক বেশি ক্লাস থেকে আমার ইমপ্রুভ করেছে। তোমরা শুধু এই ভিডিওটা কী করতে হবে, তোমাদের সেই বন্ধুগুলোর কাছে শেয়ার করে দিতে হবে যারা টিউশনের ফেসিলিটি পায় না, আর যারা ঠিকঠাক করে ইংলিশ বলতে বা ভয় পায় ইংলিশকে, ঠিক আছে। তো আমি সেইখানে তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা একটু এগুলো শেয়ার করে আমার এই ভিডিওগুলো তাদের সাথে শেয়ার করে দাও, এটাই আমি মনে করবো যে যদি একজনও আমার ভিডিওর দ্বারা উপকৃত হয় আমি নিজেকে অনেক বেশি ধন্য মনে করব। তো ঠিক আছে, তোমরা মন দিয়ে এগুলো চেষ্টা করো, পড়াশোনা করতে থাকো, ঠিক আছে। আর চিন্তা করো না, আমি প্রত্যেক সপ্তাহে 2টো করে ভিডিও দেবো, যাতে তোমাদের ইংলিশটা অনেক বেশি ইমপ্রুভ হয়। সো টেক কেয়ার, ভালো থেকো আর কিপ লার্নিং।